ঢাকায় মানুষের চাপ কমাতে বিশ্ব ব্যাংকের ঋণে নতুন প্রকল্প অনুমোদন অন্তর্বর্তী সরকারের। তৈরি হচ্ছে নীতিমালা, বাতিল করতে পারবে না রাজনৈতিক সরকার। ঢাকা ভিত্তিক যেই নগরায়ন হয়েছে, নগরায়নের বিকেন্দ্রীকরণ আমাদের করতেই হবে। জেলা শহরগুলো আছে, সিটি কর্পোরেশনগুলো আছে, এগুলোর যদি সুযোগ সুবিধা বাড়ানো যায়, এটা একটা বেশ বড় প্রকল্প। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের খরচ বাড়ল ৬,৫০০ কোটি টাকা। ধোঁয়াশায় শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন। সম্ভাব্য দিনক্ষণও চূড়ান্ত করতে পারছে না বেবিচক। এইখানে আসা যে সমস্যার মধ্যে আমরা পড়ি, তো ওটা চালু হলে আমাদের জন্য অনেক ইজি হবে। এখনো চালু কেন হচ্ছে না, এই জিনিসটা এখনো বুঝতে পারতেছি না। রেডি হয়ে গেলে চালানো যায় না। সেই এয়ারপোর্টটাকে অপারেশনটা কিভাবে রান করছে, মক আপ করতে অনেক দিন, যে রান করছে কোনো সিস্টেম ফেলিয়ার হচ্ছে কিনা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 15 অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ। জানা যাবে খুদে বার্তার মাধ্যমে। পরীক্ষা না হওয়া বিষয়গুলোর ক্ষেত্রে ভিত্তি ধরা হবে এসএসসির রেজাল্টকে। ফেসবুকে আবু সাইদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম। চাকরিচ্যুতির দাবিতে রংপুরে বিক্ষোভ। মৃত্যুবার্ষিকীতে বুয়েট ছাত্র আবরারকে স্মরণের সভা। ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবি বিভিন্ন সংগঠনের। শিগগিরই হত্যা মামলার আপিল শুনানি। এবং দুর্গাপূজায় নেই কোনো নিরাপত্তা ঝুঁকি, জানালেন আইজিপি। বললেন, কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যদের ডেকে চাওয়া হচ্ছে কৈফিয়ত। নজরদারিতে জামিন পাওয়া জঙ্গিরা। ঢাকা শহরে চাপ কমাতে সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় নাগরিক সুবিধা বাড়াতে বিশ্ব ব্যাংকের ঋণে নতুন প্রকল্প অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার। ৬,৫০০ কোটি টাকা খরচ বাড়িয়ে ২৪,৩৮১ কোটি টাকা ব্যয় হতে যাচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। জাপানের ঋণে প্রকল্পটি ২০২৯ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে। কর্ণফুলী নদীর ওপর হবে সড়ক ও রেল সেতু। একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, কোনো রাজনৈতিক সুবিধাপুষ্ট প্রকল্প হাতে নেওয়া হবে না। দেশের দক্ষিণ পূর্বে সমুদ্র অর্থনীতি ও ভূ রাজনৈতিক দৃষ্টিতে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিনের। এর আগে ২০১২ সালে সোনাদিয়া দ্বীপে চীনের আগ্রহে গভীর সমুদ্র বন্দর নির্মাণ অনেক দূর এগুলেও শেষ পর্যন্ত ভারতের আপত্তিতে মুখ থুবড়ে পড়ে। সবশেষ ২০২০-এ জাপানের সহযোগিতায় মাতারবাড়িতে প্রকল্পটি আবারও আলোর মুখ দেখতে শুরু করে। বর্তমান সরকারের দ্বিতীয় একনেক সভায় দ্বিতীয় সংশোধনী এনে প্রকল্পটির মেয়াদ বাড়ানো হলো 3 বছর। বাস্তবায়নে ২৪,০০০ কোটি টাকার মধ্যে জায়গায় ঋণ দেবে প্রায় 18,০০০ কোটি টাকা। যখন আরও ব্যবসা বাণিজ্য বাড়বে, একটা গভীর সমুদ্র বন্দর না লাগলে আমাদের ব্যবসা খরচ অনেক বেশি হয়, কারণ ছোট ছোট জাহাজে করে সিঙ্গাপুর বা অন্য কলম্বো থেকে আমাদের নিয়ে আসতে হয়। এটা অনেক বেশি ব্যয়বহুল, সময় সাপেক্ষ। জাপান কিন্তু একটা দেশ যেটা অত্যন্ত, আমি আগেই বলেছি, খুব সহজ শর্তে ঋণ দেয়। জাপান এই জন্য আমাদের কাছে খুব নিরাপদ মনে হয়। জাপানি প্রকল্পে দেশীয় ঠিকাদার দুর্নীতি করেছে এমন কোনো প্রমাণ আমিও কখনো শুনিনি। একনেকে অনুমোদন দেয়া হয় ঢাকা রংপুর মহাসড়কের প্রকল্প শেষ করতে। ১১,৫৬০ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর ওপর সড়ক কাম রেল সেতু নির্মাণ প্রকল্প হাতে নিল সরকার। এছাড়া ঢাকা শহরের চাপ কমাতে সিটি কর্পোরেশন ও পৌর এলাকার নাগরিক সুবিধা বাড়ানোর কথাও জানান উপদেষ্টা। কালুরঘাট কর্ণফুলী নদীর উপর একটা নতুন রেল এবং গাড়ি দুটোই চলবে, এরকম একটা প্রকল্প। এই প্রকল্প সবগুলোই কিন্তু আগামী বছরে একটা বরাদ্দ আছে, সেটা আমরা মঞ্জুর করেছি, কিন্তু এই প্রকল্পগুলো সব বেশ কয়েক বছর ধরে চলতে হবে। ঢাকা ভিত্তিক যেই নগরায়ন হয়েছে, নগরায়নের বিকেন্দ্রীকরণ আমাদের করতেই হবে। সেজন্য অন্তত বিকেন্দ্রীকরণের দিক থেকে বাইরের যেই জেলা শহরগুলো আছে, যেই বড় সিটি কর্পোরেশনগুলো আছে, এগুলোর যদি সুযোগ সুবিধা বাড়ানো যায়, এটা একটা বেশ বড় প্রকল্প এবং বহুদিন ধরে চলবে।
একনেক সভায় 24,412 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 2টি নতুন প্রকল্প রয়েছে। বিদেশি অর্থায়নটা আমাদের সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। থমকে গেল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের উদ্বোধন। সম্ভাব্য দিনক্ষণও চূড়ান্ত করতে পারছে না বেবিচক। প্রকল্পের বাস্তবায়নে ধীরগতি নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। এতে সরকার রাজস্ব আদায়ে পিছিয়ে পড়ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আর আশাহত প্রবাসীদের দাবি, দ্রুত চালু করা হোক বিশ্বমানের এই টার্মিনাল। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। প্রকল্পের সম্পূর্ণ কাজ শেষ না করেই গত বছর অনেকটা তড়িঘড়ি করেই সফট ওপেনিং করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই 3য় টার্মিনালের। কথা ছিল 1 বছর পরেই চলতি মাস থেকে শুরু হবে যাত্রী সেবা, কিন্তু বাস্তবতায় ফিকে হয়ে গেছে উদ্বোধনী ডামাডোল। 2023 সালের 7 অক্টোবর বেশ ঘটা করেই সফট ওপেনিং করা হয়েছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্ধিত নান্দনিক এই টার্মিনালের। অভিযোগ রয়েছে, প্রকল্পে এই ওপেনিং অনুষ্ঠানের ব্যয় ধরা না থাকলেও শুধু রাজনৈতিক বিলাসিতায় মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে বেবিচককে। সে সময় 10% কাজ বাকি রয়েছে জানিয়ে 1 বছরে তা শেষ করার কথা বলেছিল কর্তৃপক্ষ। তবে সবই যেন অসারের তর্জন গর্জন। বেবিচক সূত্র বলছে, বছর পার হলেও চূড়ান্ত হয়নি গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিদেশি পার্টনার। বাকি রয়েছে মেশিন টু মেশিন সংযোগ সহ ক্যালিব্রেশনের 2% কাজ। একটা এয়ারপোর্ট মানে রেডি হয়ে গেলে চালানো যায় না। সেই এয়ারপোর্টটাকে অপারেশনটা কিভাবে রান করছে মক আপ করতে অনেক দিন, যে রান করছে কোনো সিস্টেম ফেলিয়ার হচ্ছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো ডিফিকাল্টিস হচ্ছে কিনা, এই টোটাল প্রসেসটা করতে একটু আসলে সময় লাগবে। তো সব মিলিয়ে আমি আশাবাদী যে বছরের মাঝামাঝি বা পরের দিকে হয়তো আমরা আমাদের সমস্ত এফোর্ট অন আছে। টার্মিনালের 2,30,000 বর্গমিটার অবকাঠামো দৃশ্যমান হলেও সেবা কবে শুরু তা নিয়ে ধোঁয়াশায় বিশেষজ্ঞরা। এইটার সাথে কিন্তু আমাদের অনেক কিছু জড়িত আছে, তো সেই জায়গাটা মনে হয় খাত দেওয়া দরকার। খাত সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত চালু হলে শুধু সরকারের লাভই নয়, নতুন গতি পাবে এভিয়েশন ও পর্যটন শিল্প। এটা কিন্তু আমাদের ইকোনমিতে যেভাবে আপনার একটা ভ্যালু অ্যাড হবে, হোটেল ব্যবসায়ী বা ওইখানকার যারা স্থানীয় ব্যবসায়ী আছে তাদের একটা বেনিফিট হবে। এদিকে দীর্ঘ অপেক্ষার পালা শেষ করে টার্মিনাল চালুর দাবি জানিয়েছেন প্রবাসীরা। এইখানে আসা যে সমস্যার মধ্যে আমরা পড়ি, তো ওইটা চালু হলে আমাদের জন্য অনেক ইজি হবে। কিন্তু এখনো চালু কেন হচ্ছে না, এই জিনিসটা এখনো বুঝতে পারতেছি না। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নকশায় নির্মিত এই টার্মিনাল শুধু যাত্রী পারাপারের জন্য নয়, বাণিজ্য সম্প্রসারণ, রাজস্ব আয়ে গতি বাড়ানো সহ জড়িয়ে রয়েছে বিশ্ব এভিয়েশন খাতে বাংলাদেশের ভাবমূর্তিও, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, আগামী 15 অক্টোবর প্রকাশ হবে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। সকাল 11টায় স্ব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা একযোগে ফল প্রকাশ করবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি তপন কুমার জানান, পরীক্ষার্থীরা খুদে বার্তার মাধ্যমে ফলাফল জানতে পারবেন। ছাত্র জনতার আন্দোলনের কারণে মাঝপথেই বন্ধ হয়ে যায় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি পরীক্ষাগুলো নেয়ার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। তবে কিছু শিক্ষার্থী আন্দোলন করায় স্থগিত পরীক্ষা আর নেওয়া হয়নি। এতে প্রশ্ন ওঠে, কিভাবে আর কবে প্রকাশ পাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল? পরীক্ষা বাতিলের প্রায় 80 দিনের মাথায় জানানো হলো ফলাফল নির্ধারণের তারিখ। সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি তপন কুমার সরকার জানান, আগামী 15 অক্টোবর জানা যাবে এইচএসসির ফল। সেদিন সকাল 11টায় স্ব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা একযোগে এই ফলাফল প্রকাশ করবেন। আর ফলাফল প্রকাশের 1 মাসের মধ্যেই শিক্ষার্থীরা ট্রান্সক্রিপ্ট হাতে পাবেন। আগামী 15 অক্টোবর সকাল 11টায় উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। স্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয়গণ একযোগে তার নিজস্ব বোর্ড থেকে এই রেজাল্ট প্রকাশ করবেন। তবে আগেই সিদ্ধান্ত হয়েছে বাতিল হওয়া পরীক্ষার ফলাফল নির্ধারণ প্রক্রিয়া। এবারের এইচএসসিতে যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফল নির্ধারণ করা হবে। আর যেসব বিষয়ে পরীক্ষা হয়নি সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে। বিভিন্ন বিভাগে গড়ে 8 থেকে 10টি বিষয়ে পরীক্ষা দিতে পারেনি শিক্ষার্থীরা। যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলো উত্তরপত্র মূল্যায়ন এবং যেগুলোর পরীক্ষা হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। গত 30 জুন শুরু হয় এইচএসসি ও সমমান পরীক্ষা। চলতি বছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে পরীক্ষার্থী 14,50,790 জন। মেহেদি হাসান, সময় সংবাদ, ঢাকা।
ফেসবুকে পোস্টের জেরে ওএসডির পর এবার লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবি না মানলে বিভাগীয় কমিশন কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও আন্দোলনে নিহত আবু সাইদকে নিয়ে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির ফেসবুক স্ট্যাটাস নিয়ে সারা দেশে চলছে আলোচনা সমালোচনা। তবে ফেসবুক পোস্টের বিষয়ে তাপসী তাবাসসুম উর্মি সাংবাদিকদের বলেন তার অবস্থান এ বিষয়ে পরিষ্কার। আমি যখন দেখবো আমার দেশের উপর কোনো থ্রেট চলে আসতেছে, আমি মনে করব আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সেই বলাটাই আমার দায়িত্বশীলতা। পোস্ট ডিলিট হয়নি, পোস্টটা অনলি মি করে রেখেছি। এদিকে উর্মির স্থায়ী বহিষ্কার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। তারা রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় ঘেরাও সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। যেখানে সারা দেশের মানুষ আবু সাইদের যে আত্মত্যাগে চোখ দিয়ে মানুষের ঝরঝর করে পানি পড়ছে, তাকে এইভাবে কটূক্তি করাটা আমরা কোনোভাবেই পরিবারের পক্ষ থেকে মেনে নিতে পারছি না। এই উর্মিকে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। আইনজীবীরা বলছেন একজন সরকারি কর্মকর্তার এমন মন্তব্য পুরোপুরি আইন পরিপন্থী। ছাত্ররা যে প্রাণ দিল, সেই ছাত্রদের প্রাণ দেওয়ার প্রতিও তো একজন শিক্ষিত মানুষ হিসেবে শ্রদ্ধাবোধ থাকা দরকার, সেটাও কিন্তু উনি রাখতে পারলেন না। এদিকে সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বিগত ৩টি সংসদ নির্বাচন বাতিল ও নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবিও করেন তিনি। বুয়েট ছাত্র আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত সংহতি সমাবেশে একথা বলেন হাসনাত। একই দিন আলাদা অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ছাত্রলীগের কর্মীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। আবরার হত্যাকাণ্ডের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। বুয়েট সংলগ্ন পলাশীর মোড়ে আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভ পুনর্নির্মাণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মরণসভায় সেই ভায়াল রাতে স্মৃতিচারণ করেন আবরারের বন্ধু আহনাফ মুসান্না। আবরার ছিল ষষ্ঠ মানুষ যাকে যে কোনো কারণে কোন একটা রুমে নিয়ে পিটানো হয়েছে। তার মানে জিনিসটা এতটুকুই নরমাল ছিল আমাদের যে না ঠিক আছে নিচে কাউকে এটা তো নেয়। এই ৬ দিনের মধ্যে আরো ৫ জনকে নেওয়া হয়েছে। আমাদের কিছুই করার ছিল না, কিছুই করার ছিল না, ছিল হয়তো, কিন্তু আমাদের অতটুকু সাহস তো ছিল না, সৎসাহসটুকু ছিল না যে আমরা কিছু করতে পেরেছি। একই অনুষ্ঠানে আবরারের স্বজনরা ওই হত্যাকাণ্ডের বিচারের দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন তোলেন। ২ বছর ধরে আমরা তো কোর্টে আসা যাওয়া করেছি, তারপরে আমাদের কেসে রায় হয়েছে প্রায় ৩ বছর। আমরা তো এখনো আমাদের হত্যার বিচার পাইনি। তার হত্যার যে বিচার হয় সেই হিসাবে আপনারা তার বিচারের দাবিতে আপনারা স্বেচ্ছায় থাকবেন। এদিকে আবরারের স্মরণে শাহবাগে ছাত্র জনতা সংহতি সমাবেশে অংশ নেন জুলাই ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবি করেন। ছাত্রলীগের ভবিষ্যৎ কি হবে সেটির সিদ্ধান্ত ছাত্র নাগরিক নেবে। যারা গত 3টা ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করেছে, এইসব সংসদ সদস্যকে কেন রাষ্ট্রদ্রোহী মামলায় জড়ানো হবে না? তাদের সম্পদ কেন বাজেয়াপ্ত করা হবে না? একই স্থানে আবরারের স্মরণে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ভারতে গিয়ে নতুন ষড়যন্ত্র করছে। ভারতকে আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, তারা যদি আমাদের সাথে বন্ধুত্ব করতে চায়, সেই বন্ধুত্ব হবে মর্যাদার ভিত্তিতে, গোলামির ভিত্তিতে নয়। এদিকে আবরার ফাহাদ হত্যা মামলার আপিল শুনানি দ্রুত শুরুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ জনগণের টাকা বিদেশে পাচার করেছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেছেন, বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করতে এখনও ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানান। রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করল বিএনপি। এতে অংশ নেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করে বলেন, স্বৈরাচারের সহযোগীদের বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হচ্ছে। কেউ কেউ যখন এই স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলেন, তখন বিপজ্জনক বার্তা যায় জনগণের কাছে। যখন কোনো উপদেষ্টা বলেন যে তাদেরকে নিজেদের ঘর গুছানোর জন্য
তখন সেটি অত্যন্ত বিপজ্জনক বার্তা যায়। এদিন জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে আখ্যা দেন। তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে দ্রুত নির্বাচন কমিশন সংস্কার করে ভোটের রোডম্যাপ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগ আমার সদরি আলমকে ফেরত দেয় নাই, আওয়ামী লীগ আমার ইলিয়াস আলীকে এখনো ফেরত দেয় নাই। তারা কোথায় রেখেছে তাকে কোনো উত্তর আমরা আজও পাইনি। তাই সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে বাংলাদেশে আরো 20 বছর পিছিয়ে যাবে। বিদেশে বসে শেখ হাসিনা যেন দেশে অস্থিরতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান বিএনপি নেতাদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিকতাকে পেশাদার ও দায়িত্বশীল করতে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, ওয়েস্ট বোর্ড বাস্তবায়নে বাধা মালিক ও সম্পাদক। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গণমাধ্যম সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বদলে যাওয়া নতুন বাংলাদেশে সাংবাদিকতাকে পেশা হিসেবে গড়ে তুলতে আলোচনার আয়োজন করে মিডিয়া সাপোর্ট নেটওয়ার্ক। শিরোনাম, সংবাদ মাধ্যমের সংস্কার কেন, কিভাবে। রাজনৈতিক এবং অর্থনৈতিক আলোচনায় অংশ নেন মাঠ পর্যায়ের সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম বিশ্লেষকরা। মূল প্রবন্ধের পর নিজেদের মতামত তুলে ধরেন সংবাদকর্মীরা। গণমাধ্যমের উপর অযাচিত হস্তক্ষেপ, বেতন বৈষম্য, বিভিন্ন আইনি জটিলতার কথা তুলে ধরেন তারা। দেশের যে কোনো পত্রিকায় কি ছাপা হবে না হবে তা যেমন রাজনৈতিক হস্তক্ষেপ ছিল, তেমনি আরো বেশি ছিল বিজ্ঞাপনী সংস্থার হস্তক্ষেপ। গার্মেন্টসের চেয়ে কম বেতন পায়। এই প্রেজেন্ট সিচুয়েশনে আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, বহু টেলিভিশনের 3 মাস 6 মাস করে বেতন বাকি আছে। টিভির জন্য হয়তো একটু এদিক ওদিক হতে পারে, পত্রিকার জন্য একরকম হতে পারে, কিন্তু একটা অভিন্ন ওয়েস্ট বোর্ড হতে পারে কিনা সেটা দেখার বিষয়। ইউনিয়নগুলো সংস্কার করা উচিত। ইউনিয়নে এখন ভুয়া সাংবাদিকের সদস্য সংখ্যা অনেক বেশি। একটা ইউনিয়নে 2000, আরেকটা ইউনিয়নে 3000, 5000 সাংবাদিক ঢাকায় আছে। এটা আমার বিশ্বাসই হয় না। আলোচনায় অংশ নিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকতার সুরক্ষার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে। মিডিয়া লিটারেসি সেটিও আমাদের মধ্যে গড়ে ওঠেনি। যখন এখানে ওয়েস্ট বোর্ডের কথা আসে, সম্পাদক মালিকরা তারা কিন্তু ওয়েস্ট বোর্ড নিয়ে এক ধরনের বিরোধিতা করে। সকল পক্ষের সাথে বসে তাদের একটা পরামর্শ নিয়ে আমরা এই সংস্কার কমিশনটা আসলে ঘোষণা করতে চাচ্ছি। একই অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, অবাধ সাংবাদিকতা নিশ্চিত করতে বাতিল করা হবে কালো আইন। আর এক মালিকের একাধিক গণমাধ্যমের বাতিল চান পিআইবির মহাপরিচালক। একটা মিডিয়া মালিকের একটা পত্রিকার বেশি থাকতে পারবে না। তারপরে আপনার কালো টাকার মালিকদেরকে মিডিয়াতে আসার পথ বন্ধ কিভাবে করা যায়? আপনি কালো মিডিয়ার জায়গায় বন্ধ না করেন, আপনি কালো টাকার জায়গায় তাকে ধরেন। মিডিয়া ফ্রিডম, প্রেস ফ্রিডম নন নেগোশিয়েবল। এটা আমরা এই জায়গায় কোনো ধরনের কোনো হস্তক্ষেপ হবে না। যতগুলো কালা আইন আছে, আমার মনে হয় যে মিডিয়া সংস্কার কমিশন সেইটার বিষয়ে কথা বলবে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট এটা থাকবে না, এটা আমরা রহিত করব। গণমাধ্যম সংস্কার কমিশনে যেন স্বৈরাচারের দোসররা স্থান না পায় সেদিকে লক্ষ্য রাখার দাবি জানান অংশগ্রহণকারীরা। যাতে আরেকটা নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দাবি দাওয়া পূরণ করা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়, পূরণ করবে নির্বাচিত সরকার। ততদিন পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী হিন্দু ধর্মাবলম্বীদের পাশে আছে এবং থাকবে। পূজা উদযাপন কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আমাদের মাঝে আছে। আসন্ন দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীরা যেন নিরাপদে তাদের পূজা উদযাপন করতে পারে, এ নিয়েই মতবিনিময় সভা। হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকার কথা জানান জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির। মতবিনিময় সভায় কেন্দ্রীয় মন্দিরের নেতারা বলেন, জামায়াত ইসলামী ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। জামায়াতের আমির সাহেব তাকে ক্ষমা করে দিয়েছেন এবং উনি চাচ্ছেন এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ সকলের। এই যে আপনাদের উদ্যোগ, এই উদ্যোগটা হবে কি আমাদের বিভিন্ন ভয় ভীতি আপনাদের সম্পর্কে এটা জড়তাটা কেটে যাবে। এখন আর কিন্তু জামাতকে কেউ খারাপ বলে না। সভাপতির বক্তব্যে জামায়াতের ঢাকা উত্তরের আমির চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, তাদের কাছে সব ধর্মের মানুষ সমান। আমাদের হাতে যদি আল্লাহর ইচ্ছায় দেশের ক্ষমতা আসে, তাহলে হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন
তারা স্বর্ণযুগে বাস করবেন। তারা বুক শটান করে মাথা উঁচু করে সাহসিকতার সাথে তারা কখনো ভাববেন না যে আমরা বাংলাদেশে বোধহয় আমাদের কোনো অধিকার একটু কম আছে। আওয়ামী লীগ আমলে মুসলিম আলেম সমাজ ও হিন্দু সম্প্রদায়ের কেউ নিরাপদ ছিলেন না বলেও অভিযোগ করেন সেলিম উদ্দিন। এই বিগত সরকার ভিন্ন ধর্মের ভাইদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, আর দোষগুলো খুব সুন্দর করে তারা অন্যের উপর চাপিয়ে দিয়ে তারা বাবা নিয়েছে। আমরা এগুলোর সাথে কোনো সময় ছিলাম না। সনাতন ধর্মাবলম্বীদের যে কোনো প্রয়োজনে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান জামায়াতের উত্তরের আমির। প্রতিদ্বন্দ্বিতা করে আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এবারের পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছেন পুলিশ মহাপরিদর্শক। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, আগে জামিন পাওয়া জঙ্গিরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারিতে আছে। এ সময় আইজিপি আরও জানান, 5 আগস্টের পর যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেননি তাদের তলব করে কৈফিয়ত চাওয়া হচ্ছে। বুধবার ষষ্ঠীর মাধ্যমে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আরাধনা। মণ্ডপে মণ্ডপে এখন সাজ সাজ রব। বরাবরের মতো এবারও জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে সাড়ম্বরে আয়োজন করা হয়েছে দুর্গাপূজার। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব নির্বিঘ্ন করতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এরই অংশ হিসেবে সোমবার দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন পুলিশের আইজিপি। ঘুরে দেখেন নিরাপত্তার প্রস্তুতিমূলক দিকগুলো। পরিদর্শন শেষে গণমাধ্যমে কথা বলেন পুলিশ প্রধান। তিনি জানান, দেশে এবার ৩১,০০০-এর বেশি পূজা মণ্ডপে নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে এবং উৎসবমুখ পরিবেশে পূজা উদযাপন হবে। বোধন এবং ষষ্ঠী পূজা থেকে সকল পূজা মণ্ডপে আনসার ভিডিপি মোতায়েন হবে। পুলিশের যে স্ট্রাইকিং ফোর্স, টহল ফোর্স, তারাও মোতায়েন থাকবে। যদি কেউ অপতৎপর চালায় সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সবার মত প্রকাশের স্বাধীনতা থাকলেও কেউ যাতে ফায়দা নিতে না পারে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হবে বলে জানান আইজিপি। নিরাপত্তা সংখ্যা এটা আমাদের কাছে কোনো ডেফিনিট কোনো কিছু নাই, তারপরেও আমরা সতর্ক থাকতে চাই। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের অপতৎপরতা কোনো সুযোগ নাই। কেউ জঙ্গি তৎপরতা করবে বা আইএসআই বা অন্য কোনো সংগঠনের ভাব আদর্শে চলবে সেটার কোনো সুযোগ নাই। জঙ্গির কথা বলা হচ্ছে এবং যারা জামিনের কথা বলা হচ্ছে তাদের উপর আমাদের নজরদারি সেটি কিন্তু অব্যাহত আছে। কেউ যদি জঙ্গি কার্যক্রমে জড়িত হয় সেই ক্ষেত্রে তাদেরকে বিহাইন্ড দ্য বার্স থাকতে হবে। পুলিশের হারানো মনোবল ফিরে আসতে শুরু করেছে বলেও জানান ময়নুল ইসলাম। যারা গরহাজির সদস্য ইতিমধ্যে তাদেরকে তাদের যে ডিপার্টমেন্টের অ্যাকশন সেটা কিন্তু শুরু হয়েছে। তাদেরকে কৈফিয়ত তলব করা হয়েছে, তারা কেন গরহাজির, তাদেরকে হাজিরের জন্য নোটিশ করা হয়েছে এবং তারা যদি না আসে আমাদের ব্যবস্থা ক্লিয়ার, তাদেরকে চাকরিতে রাখার কোনো সুযোগ নাই। সীমান্ত এলাকায় বিজিবি আর উপকূলে কোস্টগার্ডের পাশাপাশি সশস্ত্র বাহিনীও এবারের পূজায় মাঠে থাকবে বলে জানান পুলিশ প্রধান। সশস্ত্র বাহিনী প্রতিটি জেলায়, প্রতিটি অঞ্চলে মোতায়েন আছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। উজানের পানি নামলেও ময়মনসিংহ ও নেত্রকোনায় নতুন করে প্লাবিত হয়েছে ভাটি অঞ্চল। 3 জেলার লাখ লাখ মানুষ এখনও পানিবন্দী থাকায় দুর্ভোগ কাটেনি। অনেক এলাকায় এখনও ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন বানভাসী মানুষ। এদিকে বৃষ্টি না হওয়ায় শেরপুরে কমতে শুরু করেছে বানের পানি। আবাদি ফসল নষ্ট হওয়ায় দিশেহারা হাজার হাজার কৃষক। দেখতে অনেকটা দ্বীপের মতো মনে হলেও আসলে এটি নেত্রকোনার বন্যা দুর্গত এলাকার চিত্র। জেলার কংস, সোমেশ্বরী, উদ্বাখালী নদী তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়ে অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এমন অবস্থায় কিছু কিছু এলাকায় ত্রাণ পৌঁছালেও অধিকাংশ এলাকায় এখনও কোনো সহায়তা মেলেনি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। 4 উপজেলার 186টি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তলিয়েছে প্রায় 12,224 হেক্টর ফসলি জমি। বাড়ি ঘরে এদিকে যা আছে সব শেষ। এই পুকুরগুলো তো বিরাট ক্ষতিগ্রস্ত। ঘর বাড়ি, গরু ছাগল, ধান, হাঁস, মুরগি, আমার অনেক অসহায় অবস্থায় পড়ছি। সড়ক মাঠঘাট ডুবে করুণ অবস্থা ময়মনসিংহ। হঠাৎ বন্যায় দিশেহারা হয়ে পড়েছে স্থানীয়রা। অনেক বাড়ির ভেতরেই চলাচল করতে হচ্ছে নৌকা নিয়ে। কেউ কেউ ছুটছেন আশ্রয়ের খোঁজে। 3 দিন যাবত আমরা এলাকাতে পানি, কিন্তু সব বাড়ি ঘর পানি ডুবাই গেছে। বর্তমানে আমরা
অবস্থা খুব ভয়াবহ। পানিতে তো তা করা সব শেষ হয়েছে। 130 বছর বয়স আমার, এই পর্যন্ত আমি দেখছি এই অবস্থা পানি হয়েছে। হালুয়াঘাট ও ধোবাউড়া এলাকাগুলোতে পানি কমলেও নিচু এলাকায় পানি বাড়ছে। নতুন করে প্লাবিত হয়েছে জেলার ফুলপুর উপজেলার 2টি ইউনিয়ন। পানিবন্দী অবস্থায় দিন পার করছেন 3 উপজেলার 1.5 লক্ষাধিক মানুষ। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। শেরপুরে বন্যার পানি নামতে শুরু করলেও এখনও দুর্ভোগ কমেনি মানুষের। এখন পর্যন্ত পানিতে ডুবে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা পরবর্তী পুনর্বাসন দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। লাবিব হাসান, সময় সংবাদ। হজ পালনের সমুদ্রপথে বাংলাদেশ থেকে মুসল্লিদের পাঠাতে সৌদি সরকারের কোনো বাধা নেই, এমনটাই জানিয়েছেন দেশটির হজ ও উমরা বিষয়ক মন্ত্রী। বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টার সঙ্গে জেদ্দায় বৈঠকে তিনি একথা বলেন। পরে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সভায় ধর্ম উপদেষ্টাও এই বিষয়টি নিশ্চিত করেন। সৌদি আরব থেকে জানাচ্ছেন আরিফুর রহমান। প্রতি বছর হজ পালনের উদ্দেশ্যে সারা বিশ্ব থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান একত্রিত হন সৌদি আরবে। বাংলাদেশ থেকেও লক্ষাধিক হাজি যান পবিত্র হজ পালনে। দিন দিন বাড়ছে এই সংখ্যা। তাই আকাশপথের পাশাপাশি সমুদ্র পথেও বাংলাদেশ থেকে হাজি প্রেরণে পরিকল্পনা করা হচ্ছে। এবার সৌদি সরকার জানালো সাগর পথে হাজি পাঠানোর বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। রোববার সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তৌফিক ফৌজান আল রাবিয়ার সঙ্গে বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। জাহাজ যোগে হজ করতে অনেক হাজি স্বচ্ছন্দ বোধ করেন। জাহাজে করে কিছু হাজি যাতে হজ করতে পারেন এ ব্যাপারে আমরা অনুমতি প্রার্থনা করেছি। তিনি বলেন এতে আমার কোনো আপত্তি নেই। বাংলাদেশের হজ এজেন্সি মালিক কিংবা তাদের প্রতিনিধিদের হজের 2-3 মাস আগে আবাসন ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে বারবার সৌদি আরবে যেতে হয়। সেজন্য মাল্টিপল ভিসার প্রয়োজন হয়। বাংলাদেশের ধর্ম উপদেষ্টা এই ব্যাপারে সৌদি হজ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বলেও জানিয়েছেন। এ সময় সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী মাল্টিপল ভিসা ইস্যুরও আশ্বাস দেন। এছাড়াও হাজিদের ইমিগ্রেশন এবং বিমানবন্দর থেকে হোটেলে লাগেজ পৌঁছে দেওয়ার জটিলতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বলেন সব ধরনের সহযোগিতা আমরা বাংলাদেশের প্রতি করব। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দেশের বাইরের খবর। চলতি বছরে চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার জিতলেন 2 মার্কিন জীববিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুফকুন। সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। মাইক্রো আরএনএ এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিনের কার্যকলাপ কিভাবে নিয়ন্ত্রিত হয় তার একটি মৌলিক নীতি আবিষ্কারের জন্য এই 2 বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়। তাদের এই কাজ কোনো প্রাণীর দেহ গঠন ও কিভাবে কাজ করে তা বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামীকাল পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ের নাম ঘোষণা করা হবে। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।